হ্যালো এভরিওয়ান, এই ক্লাসে আমরা দেখব গ্যাসের মোলার আপেক্ষিক তাপ আর গামা। আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্রগুলো দেখছিলাম যে P1V1 টু দ্য পাওয়ার গামা ইকুয়াল টু P2V2 টু দ্য পাওয়ার গামা। তো এই গামা জিনিসটা কি এবং এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এই জিনিসটা কি। তো মোলার আপেক্ষিক তাপ এটার সাথেও কিন্তু তোমরা পরিচিত। হ্যাঁ, ঠিক মোলার আপেক্ষিক তাপ না হলেও তোমরা পরিচিত একটা শব্দের সাথে, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। ওকে, আপেক্ষিক তাপের সাথে পরিচিত, যেটা কঠিন পদার্থের ক্ষেত্রে আর তরল পদার্থের ক্ষেত্রে তার নামটা ব্যবহার করা হয় আপেক্ষিক তাপ, আর গ্যাসের ক্ষেত্রে আমরা সেটাকে বলি মোলার আপেক্ষিক তাপ। তো পার্থক্যটা আসলে কোথায়? তো তোমরা জানো পানির আপেক্ষিক তাপ কত? এখন তোমাদেরকে বললে তোমরা বলতে পারবে যে 4200 জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন। ঠিক একইভাবে যদি বলা হয় এটা হচ্ছে পানি, তাই না? পানি যদি বলা হয় বরফের আপেক্ষিক তাপ কত, বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 2100, মানে পানির অর্ধেক, জুল পার কেজি পার কেলভিন। তো এখন কোয়েশ্চেন আসতেছে যে মোলার আপেক্ষিক তাপ আমরা পড়তে আসছি, আমরা কেন আপেক্ষিক তাপ জিনিসটা দেখলাম? তার কারণ হচ্ছে আপেক্ষিক তাপ আর গ্যাসের ক্ষেত্রে মোলার আপেক্ষিক তাপ জিনিসটা একই জিনিস, একই জিনিস। শুধুমাত্র তরল বা কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা সেটাকে পরিমাপ করি ওজন দ্বারা বা কেজি দ্বারা। ওজন বা ওজনকে কিভাবে প্রকাশ, ওজন না সরি ভর, ভরকে প্রকাশ করা হয় কি দ্বারা? কেজি, কিলোগ্রাম। আর গ্যাসের ক্ষেত্রে আমরা কিভাবে প্রকাশ করি? গ্যাসের ক্ষেত্রে আমরা কিন্তু গ্যাসের পরিমাণটাকে মোল এককে প্রকাশ করি, তার জন্য এটার নাম হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, তাহলে চলো এখন আমরা দেখি তাদের মধ্যে আসলে মূল পার্থক্যটা কি। আর এই আপেক্ষিক তাপ এই জিনিসটা লেখার মূল কারণই হচ্ছে আমরা অনেকেই জানি না আপেক্ষিক তাপ জিনিসটা কি। আমরা জানি শুধু পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন, তারপরে বরফের আপেক্ষিক তাপ 2100 জুল পার কেজি পার কেলভিন। এই যে জুল পার কেজি পার কেলভিন, এত কিছু এককটাও কিন্তু আমরা ছোটস্থ মুখস্থ করি। আসলে জিনিসটা, আসলে জিনিসটা হচ্ছে পানিটার ক্ষেত্রে দেখি। পানিটার ক্ষেত্রে বলা আছে 4200 জুল পার কেজি পার কেলভিন। তো জুল পার কেজি পার কেলভিন এটাকে আমরা একটু ভাঙায় লিখি। আমরা জানি যেগুলোর উপরে ইনভার্স আছে, মাইনাস চিহ্ন আছে, এগুলো নিচে চলে যাবে, তাই না? তাহলে আসলে জিনিসটাকে লিখতে পারি আমরা এরকম ভাবে, জুল পার কেজি পার কেলভিন। ওকে, জুল পার কেজি পার কেলভিন, মাইনাস চিহ্নটা না দিয়ে এটাকে আবার নিচেও পাঠিয়ে দিতে পারি। এখন যদি তার পাশে যদি 1 লাগিয়ে দিই, তাহলে এখানে আসতেছে 1 কেজি, এখানে আসতেছে কত? 1 কেলভিন। ওকে, আচ্ছা 1 কেজি 1 কেলভিন, তার মানে কিন্তু আসলে একই রইল, পরিবর্তন হলো না। এখন জিনিসটা কি, জিনিসটা আমি তোমাকে একটু বুঝাই দিই। তোমাকে বলা হচ্ছে আপেক্ষিক তাপ, তাপ, ঠিক আছে? তাপ, তাপ দিলে হচ্ছে মানে হচ্ছে কি পরিমাণ তাপ শক্তি দেওয়া লাগবে, কি পরিমাণ তাপ শক্তি দিলে পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়বে। ঠিক আছে, কতটুকু পরিমাণ তাপ শক্তি দিলে পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়বে। আচ্ছা, এখন এখানে দেওয়া আছে পানি নিলাম আমরা, বলতো এতটুকু পরিমাণ পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে গেলে, এতটুকু পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে গেলে যে পরিমাণ তাপ দেওয়া লাগবে, পানি যদি আরো বেশি হয় তাহলে কি তাপ আরো বেশি দেওয়া লাগবে না? হ্যাঁ, তাপ আরো বেশি দেওয়া লাগবে। পরিমাণ যত বেশি তাকে গরম করতে বেশি পরিমাণ তাপ দিতে হবে। এজন্য আমরা কম বা বেশি এরকম কিছু না করে আমরা একটা প্রমাণ, একটা পরিমাণ ধরে নিই। আর এই প্রমাণ পরিমাণটা হচ্ছে 1 কেজি। ধরে নাও আমরা এইখানে 1 কেজি পানি রাখলাম, আর এই 1 কেজি পানির তাপমাত্রা কত? 1 কেজি পানির তাপমাত্রা সাপোজ 300 কেলভিন। কত? 300 কেলভিন। তার তাপমাত্রা 300 কেলভিন না কত, এইটা আমাদের জানার দরকার নাই। এখন আমাদের যেটা জানতে হবে যে এর তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে চাই, তাপমাত্রা 300 তে আছে, তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করতে চাই তাহলে কি করতে হবে? তাপ শক্তি না দিলে কি তাপমাত্রা বৃদ্ধি পাবে? তাপ শক্তি না দিলে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে না। এখন কোশ্চেন হচ্ছে এইটাই, এই 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে এই 300 না কত তাপমাত্রা আছে এটা আমার দেখার দরকার নাই। আমরা দেখবো কতটুকু, আমরা দেখবো কতটুকু বৃদ্ধি করব। এই 1 কেজি, 1 কেলভিন, 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে কতটুকু তাপশক্তি দেওয়া লাগবে? যেই পরিমাণ তাপশক্তি দেওয়া লাগবে সেইটা কি বলা হচ্ছে এই পদার্থের আপেক্ষিক তাপ। 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে পানির ক্ষেত্রে 4200 জুল তাপশক্তি দেওয়া লাগে। দেখো তো এখন মিলায় দেখো তো, 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 4200 জুল তাপশক্তি দেওয়া লাগে। এটাই হচ্ছে পানির আপেক্ষিক তাপ। ক্লিয়ার? বরফের ক্ষেত্রে কি হবে? বরফের ক্ষেত্রে 1 কেজি বরফ নিব, তার তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে গেলে 2100 জুল তাপশক্তি দেওয়া লাগবে। তাহলে আমরা দেখলাম 1 কেলভিন তাপমাত্রা, একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে গেলে বরফকে পানিকে সমান পরিমাণ তাপ দিলে হয় না।
বরফকে কম তাপমাত্রা দিলেই 1 কেলভিন তাপমাত্রা বাড়ে, বাট পানিকে বেশি তাপমাত্রা দিতে হয় 1 কেলভিন তাপমাত্রা বাড়ানোর জন্য। ওকে, তাহলে এটাই আমাদের গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। চলো আমরা দেখি গ্যাসের মোলার আপেক্ষিক তাপ আর আপেক্ষিক তাপ যেহেতু একই জিনিস হয়, তাহলে জিনিসটা আসলে কি। গ্যাসের ক্ষেত্রে আমরা একটা পাত্রের মধ্যে গ্যাস নিলাম, গ্যাস নিতে গেলে অবশ্যই আবদ্ধ পাত্রে নেওয়া লাগবে, না হলে গ্যাস কিন্তু উড়ে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কতটুকু গ্যাস নিব, আমরা গ্যাস নিব গ্যাসকে যেভাবে পরিমাপ করা হয় মোল, তাহলে আমরা এখানে 1 মোল পরিমাণ গ্যাস নিলাম। অবশ্যই কি গ্যাসের একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকবে, তাই না। গ্যাস যদি এই রুমে রাখা হয়, তাহলে এই রুমের তাপমাত্রা যদি 300 কেলভিন হয়, তাহলে এই গ্যাসের তাপমাত্রাও কি 300 কেলভিন হবে। ধরো শীতকালে এই রুমের তাপমাত্রা সাপোজ ধরে নাও 280 কেলভিন, এই রুমের তাপমাত্রা যদি শীতকালে 280 কেলভিন হয়, এই রুমে যদি গ্যাসকে নিয়ে আসা হয়, তাহলে গ্যাসের তাপমাত্রা কত থাকবে 280 কেলভিন থাকবে। তাহলে তাপমাত্রা কত এটা আমার জানার দরকার নাই, আমরা জানবো এই 1 মোল গ্যাসের তাপমাত্রা আমরা 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করব। তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে কি পরিমাণ তাপ শক্তি দেওয়া লাগবে, কি পরিমাণ তাপ শক্তি দেওয়া লাগবে, যে পরিমাণ তাপ শক্তি দেওয়া লাগবে সেটাই হচ্ছে তার মোলার আপেক্ষিক তাপ। আর মোলার আপেক্ষিক তাপকে সবসময় সি দ্বারা প্রকাশ করা হয়। মোলার আপেক্ষিক তাপকে কি দ্বারা প্রকাশ করা হয়, সি দ্বারা প্রকাশ করা হয়। অন্যান্য পানি টানির ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে আমরা যে জিনিস দেখলাম এইটার ক্ষেত্রেও সেম। পানির ক্ষেত্রে বলছিলাম 1 কেজির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তি দেওয়া লাগে, আর এখানে বলবো 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তি দেওয়া লাগে। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের এইটার একক হচ্ছে কি, একক হচ্ছে মোলার আপেক্ষিক তাপের একক। আমি এখানে লিখি মোলার আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন, তাই না। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণে তাপ শক্তি দেওয়া লাগে, যে পরিমাণে তাপ শক্তি দেওয়া লাগে সেটাই হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। ক্লিয়ার, বোঝা গেছে। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তি দেওয়া লাগে সেটাই হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। তাহলে আমরা মোলার আপেক্ষিক তাপটা জিনিসটা শিখে গেলাম। এখন এই মোলার আপেক্ষিক তাপ কত প্রকার, মোলার আপেক্ষিক তাপ কত প্রকার, মোলার আপেক্ষিক তাপ হচ্ছে টোটাল 2 প্রকার। কত প্রকার, 2 প্রকার। 1 নাম্বার স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, 2 নাম্বার স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। আচ্ছা, এখন এখানে একটা কনফিউশন চলেই আসে, যদিও তোমরা হয়তোবা তোমাদের মাথায় এখনই এই কনফিউশনটা আসবে না, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কি ধরনের কনফিউশন আসে। সেটা হচ্ছে তরল পদার্থ বা কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা দেখি আপেক্ষিক তাপ একটাই, আপেক্ষিক তাপ একটাই, বাট গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপ কেন দুইটা, একটা হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, আর একটা হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তার কারণটা আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। সেটা হচ্ছে কঠিন বা তরল পদার্থকে তাপ দিলে সেটা না যত বেশি প্রসারিত হয়, তার থেকে গ্যাস অনেক বেশি পরিমাণ প্রসারিত হয়। বুঝতে পারছো, তরল বা কঠিন পদার্থের ক্ষেত্রে যত পরিমাণ প্রসারিত হয় সেটা আসলে তাপের উপরে কোনো প্রভাব ফেলে না, কিন্তু গ্যাসের ক্ষেত্রে সেটা এত বেশি পরিমাণ প্রসারিত হয় সেটা তাপের উপরে প্রভাব ফেলে। তার জন্য আমাদের গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপ হচ্ছে দুইটা, 1 নাম্বার হচ্ছে স্থির চাপে, 2 নাম্বার হচ্ছে স্থির আয়তনে। স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ আমরা বলছি মোলার আপেক্ষিক তাপকে প্রকাশ করা হয় সি দ্বারা, তাহলে স্থির চাপে এটাকে প্রকাশ করা হবে সি এর নিচে পি দ্বারা, সিপি, আর এটাকে প্রকাশ করতে হবে সি এর নিচে ভি দ্বারা, সি ভি। ভি তে ভলিউম বা আয়তন, পি তে প্রেসার, এজন্য পি দ্বারা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। আমি আবারও বলে দিচ্ছি সংজ্ঞাটা যাতে তোমরা মুখস্থ লিখতে পারো। কিভাবে করবে, সিম্পল জিনিস। 1 মোল গ্যাস নিলাম, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করব, তার জন্য যে পরিমাণ তাপ শক্তি দেওয়া লাগবে সেটাই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। চলো বাকি দুইটাও দেখি নিই। স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিপি সমান সমান কি, এই পুরা কাজটাই যদি করি আমরা চাপকে স্থির রেখে, যে চাপের কোনো পরিবর্তন হবে না, চাপকে স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তি দরকার তাকে বলা হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। ক্লিয়ার, সহজ। চাপ স্থির। এখন যদি আমরা বলি স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, তাহলে একই কাজটা করবো আমরা, আয়তনকে পরিবর্তন হতে দেব না, আয়তনকে স্থির রেখে বা স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তি দেওয়া লাগবে সেটাই হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। ক্লিয়ার, তাহলে আমরা দেখলাম সিপি আর সিবি। এখন স্বাভাবিকভাবে দেখো তো 1 মোল গ্যাস আছে, তার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করবা, এর জন্য তোমার কি পরিমাণ তাপ শক্তি দেওয়া লাগবে, সেটা হচ্ছে দুইটা প্রক্রিয়া, একটা হচ্ছে চাপ স্থির রেখে, একটা হচ্ছে আয়তন স্থির রেখে।
ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে চাপকে স্থির রেখে, 2 নাম্বার হচ্ছে আয়তনকে স্থির রেখে। আচ্ছা, দুইটার ক্ষেত্রে কি একই রকম তাপমাত্রা পাওয়া যাবে? দেখো তো, চাপকে যদি আমরা স্থির রাখি সেই ক্ষেত্রে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে ধরো কত তাপ শক্তি দরকার? 10 জুল তাপ শক্তি দরকার। ধরে নাও এই গ্যাসটার 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 10 জুল তাপ শক্তি দরকার চাপকে স্থির রেখে। আর আয়তনকে স্থির রেখেও যদি আমরা 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যাই তখনও যদি 10 জুলেই তাপ শক্তি লাগে, তাহলে তো আসলে দুইটা প্রকার হওয়ার কথা না, যদি একই জিনিস পাওয়া যায়। অবশ্যই সেখানে কিছু পার্থক্য আছে। মনে রাখবা, স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিপি সিভি থেকে বড়। তাহলে আমরা বলতে পারি স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ অপেক্ষা বেশি হয়। স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ অপেক্ষা বেশি হয়। এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ অপেক্ষা বেশি হয় কেন? ব্যাখ্যা করো। 2 নম্বরের প্রশ্নে প্রায় সময়ই আসে। স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ অপেক্ষা বেশি হয় কেন? তাহলে চলো এটার আমরা অ্যানসারটা দেখি। অ্যানসারটা হচ্ছে, আমরা 2টা পাত্র নিলাম। ঠিক আছে, দেখো খুব ভালো মতো লক্ষ্য করো, 2টা পাত্র নিলাম। 2টা পাত্র নেওয়ার জন্য 1 নাম্বার হচ্ছে 1 মোল, আর হচ্ছে এটা তাপমাত্রা বাড়াবো 1 কেলভিন। বাট এইটাকে আমরা রাখবো কি? চাপকে স্থির রাখবো, আর এইটার ক্ষেত্রে আমরা আয়তনকে স্থির রাখবো। ওকে, আচ্ছা, তাহলে এইবার লক্ষ্য করো খুব ভালো মতো। আমরা জানি, সাপোজ ধরে নেই যে 1 মোল গ্যাসের তাপমাত্রাকে যদি আমরা 1 কেলভিন বৃদ্ধি করতে চাই তাহলে 10 জুল তাপ শক্তি দিতে হয়। ধরে নেই, যেমন পানির ক্ষেত্রে কি 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 4200 জুল দিতে হয়, অনেক বেশি। এই ক্ষেত্রে আমরা এটা ধরে নিছি, ঠিক আছে। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে ধরলাম 10 জুল তাপ শক্তি দরকার হয়। এখন তোমাকে বলতে এখানে আয়তনকে স্থির রাখতে হবে, কিন্তু এখন মনে রাখবা যে কোনো একটা কাজ করতে গেলেই সেখানে শক্তির দরকার হয়। যে কোনো একটা কাজ করতে গেলে সেখানে শক্তির দরকার হয়। আচ্ছা, কিন্তু এইখানে যখনই তোমাকে বলা হয়েছে আয়তনকে স্থির রাখতে, তা বলো আয়তনকে স্থির রাখতে একটা শক্তির দরকার হবে না? হ্যাঁ, কিন্তু এখানে আয়তনকে স্থির রাখতে শক্তির দরকার আসলে হয় না। 1 মোল গ্যাসের তাপমাত্রা যদি তুমি 1 কেলভিন বাড়াইতে যাও তাহলে আয়তনটাকে অটোমেটিক স্থির রাখা যায়। কিভাবে রাখা যায়? একটা গ্যাসকে যখন আমরা এই পাত্রে রাখবো, এই পাত্রটা চারদিক জুড়ে গ্যাসটা অবস্থান করবে, মানে পুরো পাত্রটা জুড়ে গ্যাসটা অবস্থান করবে। এখন যদি তাপ শক্তি দেওয়া হয় তাহলে গ্যাসটা কি হবে? অনেক আয়তনে বাড়বে না? বাট আয়তনে বাড়তে গেলেও চারপাশে যেহেতু দেয়াল আছে, সেটা কি বাড়তে পারবে? বাড়তে কিন্তু পারবে না। তার মানে আয়তনটা স্থিরই রয়ে গেল। তার মানে আয়তনকে স্থির করতে আমার কোনো প্রকার শক্তি খরচ করতে হচ্ছে না। ক্লিয়ার? ওকে, তাহলে সিভির মান কত? স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ হচ্ছে 10 জুল। কারণ এখানে আয়তনকে স্থির করতে আমার এক্সট্রা কোনো শক্তি দেওয়া লাগতেছে না। ওকে, আচ্ছা, আমি এটা সিম্পল ওয়েতে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, যে একটা পাত্রকে আবদ্ধ রাখলেই হয়ে যায়, এইভাবে মনে রাখো। 2 নম্বর, স্থির চাপকে স্থির রাখতে গেলে এখন যখনই আমরা দেখলাম 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে কি পরিমাণ তাপ শক্তি দরকার হয়? ধরে নিলাম 10 জুল। সেটাই হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। কিন্তু এখন আমাদের কাজ হচ্ছে চাপকে স্থির রাখবো। এখন বলতো, চাপকে স্থির রাখতে গেলে এক্সট্রা একটা শক্তির দরকার হবে না? চাপকে স্থির রাখতে গেলে, এই যে একটা নতুন একটা কাজ করব, চাপকে স্থির রাখবো, এই জন্য কিন্তু আমাদের এক্সট্রা একটা শক্তির দরকার হবে। কত শক্তির দরকার হবে বলতো? আমরা দেখি যে এখানে যদি তাপ দেই তাহলে গ্যাসটা চারপাশে আস্তে 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 চারপাশ জুড়ে অবস্থান করবে। এখন যখনই তাপ শক্তি দেওয়া হলো গ্যাসটা কিন্তু আরো ফুলতে শুরু করবে। মনে করো যে একটা বেলুনের মতো, একটা বেলুন আস্তে আস্তে ফুলতে শুরু করলো, কিন্তু বেলুনের দেয়াল যদি রাবারের না হয়, বেলুনের দেয়াল যদি এরকম দেয়াল হয়, লোহার দেয়াল হয়, ধরো লোহার দেয়াল, তাহলে এইটা কি বাড়তে পারবে? বাড়তে পারবে না। আয়তন কিন্তু বাড়বে না। কিন্তু এই গ্যাসটা কিন্তু দেয়ালের উপরে অতিরিক্ত একটা চাপ প্রয়োগ করবে। কিন্তু আমরা বলছি আমাদের কি কাজ করতে হবে? চাপকে স্থির রাখতে হবে। অতিরিক্ত চাপ দিলে হবে না, চাপকে স্থির রাখতে হবে। তো দেখা যায় চাপকে স্থির রাখার জন্য এখানে এক্সট্রা একটা শক্তির দরকার হয়। আমরা ধরে নিই যে চাপকে স্থির রাখার জন্য 2 জুল শক্তি দরকার। চাপকে স্থির রাখার জন্য 2 জুল শক্তি দরকার, এটাকে আমরা ধরে নিলাম। আচ্ছা,
তাহলে এখন সিম্পল ওয়েতে দেখো তো, স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ কি কত? এখানে কিন্তু দুইটা কাজ হচ্ছে। এক নম্বর হচ্ছে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতেও হবে, চাপকেও স্থির রাখতে হবে। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে হবে, চাপকেও স্থির রাখতে হবে। তাহলে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ হচ্ছে, স্থির চাপে চাপকে স্থির রাখতে 2 জুল খরচ হচ্ছে, স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিনকে বাড়াতে 10 জুল শক্তি খরচ হচ্ছে। তার মানে কত? সিপি মান হচ্ছে 12 জুল। ঠিক আছে, স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ কেন বেশি হয়? কারণ চাপকে স্থির রাখার জন্য অতিরিক্ত একটু শক্তি দিতে হয়। আর স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ কম হয় কেন? কারণ আয়তনকে স্থির রাখতে কোনো আলাদা শক্তির দরকার হয় না। শুধুমাত্র 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তি দরকার, সেটাই হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন যদি তোমাদের প্রশ্ন আসে সিপি কেন সিবি থেকে বড়, ব্যাখ্যা করো। স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ অপেক্ষা বড় কেন, ব্যাখ্যা করো। তাহলে চলো এখন আমরা এটা ব্যাখ্যা করি। কেন? আমরা শুরুতেই বলবো, স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে আয়তনকে স্থির রাখতে অতিরিক্ত কোনো শক্তি প্রয়োগ করতে হয় না। অপরপক্ষে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে চাপকে স্থির করতে অতিরিক্ত শক্তির দরকার হয়, যার জন্য স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ অপেক্ষা বেশি হয়। দেখছো কত সহজ অ্যান্সার, যে আয়তনকে স্থির রাখতে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে আয়তনকে স্থির রাখতে কোনো শক্তি খরচ করতে হয় না। অপরপক্ষে চাপকে স্থির রাখতে অতিরিক্ত শক্তির দরকার হয়। যেহেতু অতিরিক্ত শক্তির দরকার হয়, তাই সিপি বড়। আর সিপির ক্ষেত্রে যেহেতু অতিরিক্ত শক্তির দরকার হয় না, সিপিটা সাধারণতই স্বাভাবিকভাবে কি হয়ে যাবে, সেটা ছোট হয়ে যাবে। তাহলে আমরা এটা জেনে নিলাম। ওকে, তাহলে এই যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি আগে স্টার্ট দিয়ে রাখছি যে সিপি কেন সিবি থেকে বড়, ব্যাখ্যা করো। আচ্ছা, এখন আরেকটা সূত্র তোমরা এটা দেখে নাও। এই সূত্রটা তোমাদের খুব বেশি লাগে না, তারপর জেনে নাও। সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। যে কোনো গ্যাসের ক্ষেত্রে আমরা বললাম সিপি হচ্ছে বড়, তাই না? সিভি হচ্ছে ছোট। তাহলে এইটা থেকে এটা যদি বিয়োগ দিই, তাহলে কি কিছু একটা মান পাওয়া যাবে। এই মানটা কত? এই মানটা হচ্ছে আর এর সমান। আর আর সমান সমান আমরা জানি, তার মান কত? 0.834। জানি না? আর মোলার গ্যাস ধ্রুবক, আর এর মান জানো, তোমার কেমিস্ট্রিতে পড়ছো না, মোলার গ্যাস ধ্রুবক। ঠিক আছে, তাহলে এই সূত্রটা তোমরা জেনে নাও, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। এখন আমরা দেখবো আমাদের দ্বিতীয় ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে গামা। হোয়াট ইজ গামা? আমরা সবসময় এইখানে দেখলাম স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, এর মধ্যে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপটা বড় আর স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপটা কি ছোট। এই যে এদের অনুপাত, তোমরা কি কেউ বলতে পারবা সিপি থেকে যদি সিবি এই দুটো যদি একটা থেকে ভাগ দেই, তাহলে তার মানটা কি 1 এর থেকে বড় হবে, নাকি 1 এর থেকে ছোট হবে, নাকি 1 এর সমান হবে? আমরা জানি, আমি বলতো, দেখো তো, সিপি আর সিভির অনুপাত কি 1 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে, নাকি 1 এর সমান হবে? এখনই চিন্তা করে দেখো। তারপর এখন আমার সাথে তোমার মিলে কিনা। দুইটা জিনিসের অনুপাত কখন সমান হয়? যখন দুইটা সমান হয়, তখন তাদেরকে কাটাকাটি করলে 1 হয়, তাই না? কিন্তু এখানে আমরা জানি সিপি আর সিভি সমান না। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কখন একটা জিনিসের মান 1 থেকে ছোট হয়? যখন উপরে ছোট সংখ্যা থাকবে, নিচে বড় সংখ্যা থাকবে, তাই না? উপরে যখন ছোট সংখ্যা থাকবে, নিচে যখন বড় সংখ্যা থাকবে, তখন কি হর বড় লব ছোট, সেই ক্ষেত্রে তার মানটা কি 1 এর থেকে ছোট হয়। কিন্তু আমরা জানি যে উপরে সিপির মানটা বড়, সিভির মানটা ছোট। যেহেতু উপরে সিপির মানটা ধরো 6 আর সিভির মানটা যদি হয় 5, অথবা আমরা যেরকম এর আগের সমস্যাটার মধ্যে দেখছিলাম যে আমরা সিপির মান ধরছিলাম 12 জুল আর সিভির মান 10 জুল, সমান কত? 1.2, 1 থেকে বড়, তাই না? তাহলে সিপি আর সিভির অনুপাত হচ্ছে সবসময় 1 থেকে বড়। এটা এমসিকিউ তে আসে, জন্যই দেখালাম যে দেখায় যে সিপি আর সিভির অনুপাত কত, গ্রেটার দেন 1, লেস দেন 1, ইকুয়াল টু 1, নাকি কোনোটাই না। সিপি আর সিভির অনুপাতটাকেই বলা হচ্ছে গামা। সিপি আর সিভির অনুপাত মানটা যত আসে সেটাকে বলা হয় গামা। সিপি আর সিভির অনুপাতের মানটাকে যত আসে সেটাকে বলা হচ্ছে গামা। এখন কথা হচ্ছে এই গামার মানটা কত? এই গামার একটা নির্দিষ্ট মান আছে। গামার কি মান আছে? নির্দিষ্ট মান। ঠিক আছে, এখন আমরা এখানে কি নিছি? এটা কি মোলার আপেক্ষিক তাপ। আমরা বলছিলাম মোলার আপেক্ষিক তাপ পড়তে হবে, তাহলে আমরা গামা সম্বন্ধে জানতে পারবো। দেখলাম মোলার আপেক্ষিক তাপ দুইটা, সিপি আর সিভি।
যেহেতু সিপি আর সিভি, তো সিপি আর সিভির মধ্যে যেহেতু সিপি বড়, তাই সিপি আর সিভির অনুপাতটাকে আমরা একটা নাম দিছি গামা। ওকে, এটা মনে রাখবে, এটা কিন্তু গ্যাসীয় পদার্থের একটা বৈশিষ্ট্য। কারণ গ্যাসের ক্ষেত্রে দুইটা আপেক্ষিক তাপ পাই, কঠিন আর তরল পদার্থে কিন্তু আপেক্ষিক তাপ একটাই, ওদের ক্ষেত্রে কোনো গামা নাই, কিন্তু এদের ক্ষেত্রে দুইটা আপেক্ষিক তাপ আছে, তাই তাদের অনুপাতটাকে আমরা বলি গামা। ক্লিয়ার? তার মানে যদি কারো গামা থাকে তাহলে বুঝবো সেটা গ্যাস, যদি কারো গামা থাকে তাহলে বুঝবো কি সেটা গ্যাস। তাহলে আমরা কি বুঝবো? যদি গামা থাকে তাহলেই বুঝবো কি সেটা গ্যাস, কারণ কঠিন আর তরল পদার্থের কোনো গামা পাওয়া যায় না। আচ্ছা, এখন কথা হচ্ছে কোন গ্যাস, তাই না? কোন গ্যাস, এক্স্যাক্টলি কোন গ্যাস সেটা না জানলেও আমরা জানতে পারবো যে সিপি আর সিভি অনুপাত গামার মান যদি 1.66 হয়, গামার মান যদি 1.66 হয়, তাহলে সেটা এক পরমাণু গ্যাস। এক পরমাণু গ্যাস কারা কারা আছে বলতো? হিলিয়াম, নিয়ন, আর্গন, এই জিনিসগুলো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানম, এগুলো কি গ্যাস? নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস সবসময় এক পরমাণু হয়, আর এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.66। 2 নম্বর, গামার মান হচ্ছে 1.40 যখন গ্যাসটা দ্বিপরমাণু। দ্বিপরমাণু গ্যাস কেমন? দ্বিপরমাণু গ্যাস হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো কি সব দ্বিপরমাণু গ্যাস। গামার মান হচ্ছে 1.33, এটা হচ্ছে বহু পরমাণু, মানে এক কথায় হচ্ছে পরমাণু দুইটা থেকে বেশি হবে। যেমন একটা গ্যাস কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড দেখো তো, মানে পরমাণু কয়টা? অক্সিজেন 2টা, কার্বন 1টা, টোটাল কয়টা? 3টা, সেটা হচ্ছে বহু পরমাণু। আর কার্বন ডাই অক্সাইড গ্যাসের ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.33। যদি বলা হয় NH3, গামার মান কত? 3টার একটা, 4টা যদি হয় তাহলে কি গামার মান হচ্ছে 1.33। তাহলে এই যে গামা, গামার হচ্ছে একটা নির্দিষ্ট মান আছে, বাট গামার মান আবার ভিন্ন। কি রকম? এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে একরকম, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে আরেক রকম, 3 পরমাণু গ্যাসের ক্ষেত্রে আরেক রকম। এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে সেটা মান হচ্ছে 1.66, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে 1.40, বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে সেটা হচ্ছে 1.33। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখো তো এই জিনিসটা আমরা কোথায় ব্যবহার করব। আমরা জানি PV P1 V1 টু দ্য পাওয়ার গামা ইকুয়াল টু P2 V2 টু দ্য পাওয়ার গামা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে গামা আছে, বাট এই গামার মানটা কত? 1.66, 1.40 নাকি 1.33, কোনটা বসাবো? এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এবং মনে রাখবা তোমাকে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যদি কোনো গাণিতিক সমস্যা দেওয়া থাকে তাহলে এখানে গ্যাসের কথা বলে দেওয়া থাকবে। ধরো তোমাকে বলে দেওয়া হলো নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় উত্তপ্ত করা হচ্ছে, এখানে কিন্তু তোমাকে গামার মান দেওয়া নাও থাকতে পারে। তো যখনই বলছে নাইট্রোজেন গ্যাস, তুমি জানো নাইট্রোজেন মানে কয় পরমাণু? দ্বিপরমাণু, তাহলে গামার মান কত হবে? গামার মান হবে 1.40। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটা এইটা একদম ছোটস্থ মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে গামা মানগুলা কত। ঠিক আছে? গামা কাকে বলে? গামা হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপকেই গামা বলা হয়। আচ্ছা, গামার মান কত? গামার মান হচ্ছে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে 1.66, বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে 1.33, আর দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে 1.40। ওকে, আচ্ছা, এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক এইটা যেরকম ইম্পর্টেন্ট এইটাও একই রকম ইম্পর্টেন্ট। 2 নম্বর কোশ্চেনের জন্য, 2 নম্বরের জন্য খ নম্বরে আসে, সেটা হচ্ছে গামা এর তাৎপর্য ব্যাখ্যা করব। গামা এর তাৎপর্য ব্যাখ্যা করো। তো গামা এর তাৎপর্য তোমাদের বইয়ের মধ্যেই সুন্দর মতো 3টা পয়েন্ট দেওয়া আছে, 3টা পয়েন্ট একদম মুখস্থ করে ফেলবা। আমি বলে দিচ্ছি কোন পয়েন্টটা না দিলে একবারই তুমি নাম্বার পাবা। 1 নাম্বার হচ্ছে, তোমাকে যদি বলা হয় গামা সমান সমান কত? 1.66, তুমি কি বুঝবা? সেটা এক পরমাণু। তোমাকে যদি বলা হয় গামার মান হচ্ছে 1.33, তুমি কি বুঝবা? তুমি কোন গ্যাস সেটা না বলতো তুমি বলতে পারবে এটা বহু পরমাণু গ্যাস। তাহলে গামার প্রথম তাৎপর্য হচ্ছে যে গামার মান থেকে বোঝা যায় তার আণবিক গঠন। আণবিক গঠন যেটার মধ্যে একটা পরমাণু আছে, 2টা পরমাণু আছে, নাকি 3টা আছে, নাকি তার থেকে বেশি আছে। আণবিক গঠন, ঠিক আছে? আণবিক গঠন, আণবিক বিন্যাস, ঠিক আছে? সেখান থেকে আমরা বলতে পারবো যে গামায়ের তাৎপর্য কি। প্রথম লাইনটাই হবে গামায়ের তাৎপর্য কি। গামা থেকে আমরা জানতে পারি সেটা কত পরমাণু গ্যাস, এক পরমাণু, দ্বিপরমাণু, নাকি বহু পরমাণু গ্যাস। ঠিক আছে? আচ্ছা, আর 2 নাম্বার আরেকটা জিনিস হচ্ছে আমরা তো জানি, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে গামা ব্যবহার করা হয়।
রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্রের মধ্যে গামা ব্যবহার করা হয়। দুইটা তাৎপর্য দেখছো, দুইটাই কিন্তু তোমরা জানো। গামায়ের তাৎপর্য, তুমি যদি কখনো যদি গামায়ের তাৎপর্য নাও করো, তাও কিন্তু তোমাদের পারা উচিত যে গামায়ের তাৎপর্য পরীক্ষার মধ্যে আসছে, তুমি কি এটা ছেড়ে দিয়ে আসবা? না, ছেড়ে দিয়ে আসবে না। কি লিখবা? গামায়ের তাৎপর্য আসছে, গামায়ের তাৎপর্য মানে হচ্ছে গামা থেকে বোঝা যায় সেটা এক পরমাণু, দ্বিপরমাণু নাকি বহু পরমাণু গ্যাস, এবং গামা এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমরা এই ক্লাসে আমরা দেখলাম গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। আমি এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে ফেলতেছি। গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে স্থির চাপে, একটা হচ্ছে স্থির আয়তনে। স্থির চাপে স্থির আয়তনের মধ্যে থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ অপেক্ষা বড়। একটা সূত্রের জন্য জেনে রাখবা সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। আর আরেকটা জিনিস আমরা জানলাম গামা। গামা কি? সিপি আর সিভির অনুপাত। ঠিক আছে, মনে রাখবা সিপি আর সিভির অনুপাতকে বলা হয় গামা, সিপি আর সিভির বিয়োগফলকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। ঠিক আছে, আর এখান থেকে আমরা এটাও জানলাম গামা এর তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে কয়েকটা কোশ্চেন আনসার দাও। গামা এক পরমাণু হলে তার মান কত? গামা দ্বিপরমাণু হলে তার মান কত? গামা বহু পরমাণু হলে তার মান কত? তাহলে এটা আনসার দিতে পারবা। কার্বন মনোক্সাইড, এখানে গামার মান কত? দেখো আমার সাথে মিলায় নাও তোমারটা সঠিক হয়েছে কিনা। কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.40। কেন? কারণ কার্বন মনোক্সাইড কয় পরমাণু গ্যাস? দ্বিপরমাণু গ্যাস। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা জেনে নিলাম যে কিভাবে আমরা কোন কাজগুলো করব। তাহলে এখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র জানি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে যে গামা ব্যবহার করা হয় এই গামা সম্পর্কে জানি, গামার মান জানি। তাহলে এখন আমরা রুদ্ধতাপীয় আর সমষ্ণ প্রক্রিয়ার গাণিতিক সমস্যা সমাধানে যেতে পারবো। তাহলে এই ক্লাস এতটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।